আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুবায়েত শরীফ, প্রভাষক বাংলা বিভাগ, ওমরগনি এমএএস কলেজ, চট্টগ্রাম। পৃথিবী জুড়ে আজ করোনা ভাইরাসের প্রভাব বেড়েই চলেছে। বাংলাদেশে আ প্রায় ১.৫ মাস ধরে আ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে আছে। তাই ছাত্রছাত্রীরা ক্লাসে অংশগ্রহণ করতে পারতেছে না। আ তাই আজকে আমি বাংলা বিভাগের অনার্স ১ম বর্ষের আ একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করব। তো আমার সাবজেক্টটার নাম হচ্ছে বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা। তো বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা এটা হচ্ছে ২ টা ভাগে বিভক্ত থাকবে এবং এই পুরা কোর্সটার নাম্বার হচ্ছে ১০০। তো এখানে আ বাংলা ভাষার ইতিহাসে থাকবে ৫০ নাম্বার এবং এদিকে দেখা যাচ্ছে যে ব্যবহারিক বাংলা এটাই থাকবে ৫০ নাম্বার। তো আ বাংলা ভাষার ইতিহাসের সিলেবাসের অন্তর্ভুক্ত যে বিষয়গুলি আছে সেটা এখানে লিখা আছে। এটা আমি একটু বলে দিচ্ছি। তো আমি আরেকটা কথা বলে রাখি যে অনেক ছাত্রছাত্রীরাই গাইড বই দেখে ১টা ২টা প্রশ্ন মুখস্থ করে ফেলে এবং এগুলা করেই তারা পরীক্ষায় হলে অংশগ্রহণ করে। তো আমি অনুরোধ করব যে একটা ছাত্র বা ছাত্রী সে যে বিভাগেই পড়ুক না কেন, বাংলা, ইংরেজি যে কোনো বিভাগেই পড়ুক, তা এরকম কোনো গাইড বই দেখে সরাসরি প্রশ্ন মুখস্থ না করে সে যদি সিলেবাসের অংশগুলি যদি ভালো করে বোঝার চেষ্টা করে তাহলে আমার মনে হয় তার পড়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তো আমি এইজন্যই এখানে সিলেবাসের এই বিষয়গুলি এখানে অন্তর্ভুক্ত করেছি। তো আমি সিলেবাসের বিষয়গুলি বলতেছি। তো এই আমাদের বিষয়টা হচ্ছে বাংলা ভাষার ইতিহাস। তো এর মধ্যে যে অংশগুলি সেটা আমি আলোচনা করতেছি। ইন্দো ইউরোপীয় মূল ভাষা থেকে বাংলা ভাষার ক্রমধারা, এটা হচ্ছে ১ নম্বর। ইন্দো ইউরোপীয় মূল ভাষা থেকে বাংলা ভাষার ক্রমধারা মানে হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে বাংলা ভাষাটা কিভাবে করে এলো সেই ক্রমধারাটা আমাদের আলোচনা করতে হবে। এটা হচ্ছে ১ নম্বর। ২ নম্বর হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি বিষয়ক মতবাদ। মানে বাংলা ভাষাটা যে উৎপত্তি হয়েছে এটা বিভিন্ন ভাষাবিজ্ঞান বিভিন্নভাবে তাদের মতবাদটা জানিয়েছেন। সেই মতবাদটা এখানে তুলে ধরতে হবে। এরপর হচ্ছে বাংলা উপভাষা। উপভাষাও উপভাষারও একটা এখানে সিলেবাসের একটা অন্তর্ভুক্ত একটা অংশ। উপভাষাটা হচ্ছে আমাদের বিভিন্ন অঞ্চলের যে ভাষাগুলি, যেমন চট্টগ্রামের আঞ্চলিক ভাষা আছে, সিলেটের আঞ্চলিক ভাষা আছে। এই আঞ্চলিক ভাষাগুলি নিয়েই এটা এই বিষয়টা এখানে আলোচনা করতে হবে। এরপরে হচ্ছে বাংলা ভাষার আর্য এবং বৈদেশিক প্রভাব। তো বাংলা ভাষার আহ, যে আর্যদের একটা অনেক বড় একটা প্রভাব রয়েছে এবং বিদেশিদেরও যে একটা প্রভাব রয়েছে সেই বিষয়গুলো এখানে আলোচনায় আসবে। এরপরে শেষের যে পয়েন্টটা আছে এখানে সেটা হচ্ছে নব্য ভারতীয় আর্য ভাষার প্রভাব। তো এই নব্য ভারতীয় আর্য ভাষা যেটা এটাও আলোচনার মধ্যে আসবে। তো এখানে মোট ৫টা বিষয় আছে। এই ৫টা বিষয়ে যদি কোনো একজন শিক্ষার্থী ভালোভাবে রপ্ত করতে পারে, আমি আশা করি তার এই বাংলা ভাষার ইতিহাসের যে ৫০ নাম্বার সেই ৫০ নাম্বার সে পুরোপুরি পেতে পারে। এটা ছাড়াও আরো যে ৫০ নাম্বার আছে এখানে এদিকে সেটা আমি একটু এখানে দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে ব্যবহারিক বাংলা, এটাও থাকবে ৫০ নাম্বার। এর মধ্যে এটা মূলত ব্যবহারিক বাংলা, মূলত বাংলা ব্যাকরণের যে অংশটা সেই অংশ থেকেই এখানে কিছু কিছু আহ, 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 বিষয় তুলে ধরা হয়েছে। এর মধ্যে আছে সন্ধি আছে, নত্য সত্যবিধান আছে, সাধু চলিত রীতি, বাংলা বানানের নিয়ম আছে এখানে, বাংলা পরিভাষা, হ্যাঁ, প্রতিবেদন, অপপ্রয়োগ, এরকম আরো কিছু বিষয় এই বাংলা ব্যবহারিক বাংলার মধ্যে রয়েছে। তো ব্যবহারিক বাংলার এই অনেকগুলি বিষয় আমি মনে করি যে যারা ইন্টারমিডিয়েটে এই বিষয়গুলি অন্তর্ভুক্ত ছিল। তো এটা আশা করি তোমাদের কাছে অনেকটা সহজ হবে এবং বিভিন্ন বইয়ের সাহায্য নিলে আসলে আমার কাছে মনে হয় এটা তোমরা পারবে। তারপরেও এটা আমরা আম অন্য কোনো দিন এটা এই ব্যবহারিক বাংলাটা নিয়েও আমরা সামনে আলোচনা করব। তবে আমাদের আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে বাংলা ভাষার ইতিহাস। এটা নিয়ে আমরা আলোচনা করব। এটার টপিকস ধরে, ধরে আমরা একটার পর একটা আলোচনায় যাব। তো আ যেহেতু বাংলা ভাষার ইতিহাস এই বিষয়টা আমাদের আলোচনার বিষয়, তাহলে আমাদের প্রথমেই জানতে হয় আসলে ভাষাটা কি। ভাষা বলতে আমরা সেটাই বুঝি যেটা হচ্ছে আমাদের যন্ত্রের মাধ্যমে অর্থবোধক বিভিন্ন ধ্বনি বা ধ্বনি সমষ্টি। তো এই ভাষা কিন্তু আজকে একদিনে আসে নাই। হ্যাঁ, আমি আরেকটা জিনিসও বলে রাখতে চাই, ভাষা কিন্তু পরিবর্তনশীল।
হ্যাঁ, গত ৫০ বছর আগে বা ১০০ বছর আগে আমাদের মানুষরা যেরকম করে কথা বলতো, আজকে কিন্তু ওরকম করে কথা বলে না। এটা কিন্তু নিত্য পরিবর্তনশীল। মানে বলা যায় আমরা ভাষাকে আমরা নদীর সাথে তুলনা করতে পারি। নদী যেমন প্রতিনিয়ত পরিবর্তনশীল, তার দিক পরিবর্তন করে, ঠিক ভাষাও এরকম করে পরিবর্তনশীল। ভাষা নিয়মিত প্রতিনিয়ত এরকম করে পরিবর্তিত হচ্ছে, বিবর্তিত হচ্ছে। তো এই বাংলা ভাষার যে বিবর্তনটা হলো, এটা কি করে হলো সেটা আমাদের আ এখন আলোচনার বিষয়। তো বাংলা ভাষার বিবর্তনের এই বিষয়টায় যাওয়ার আগে প্রশ্নে আমাদের ভূমিকাটা যখন আসবে, তখন আমরা অবশ্যই পৃথিবীতে ভাষা কিভাবে করে এলো সেই বিষয়গুলো আলোচনা করে তারপরে আমরা আসবো ভারতীয় উপমহাদেশে কিভাবে এলো, বাংলাদেশে কিভাবে করে এলো, এরকম করে আমরা একটা একটা স্টেপ বাই স্টেপ যাব। তো পৃথিবীতে ভাষার যে উৎসটা আমরা দেখি যে অনেকগুলি ভাষা গোষ্ঠী ছিল। তার মধ্যে অন্যতম যে ভাষা গোষ্ঠীটা সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে অনেকগুলি অনেক বড় বড় ভাষার সৃষ্টি হয়েছে, যেমন ইংরেজি, হিন্দি, আমাদের বাংলা ভাষা, ফ্রেঞ্চ ভাষা, হ্যাঁ, এরকম আরো অনেক ভাষার, অনেক বড় বড় ভাষার উৎপত্তি কিন্তু এই ইন্দো ইউরোপীয় ভাষা থেকে হয়েছে। তো এই ইন্দো ইউরোপীয় ভাষা থেকে আমাদের বাংলা ভাষাটা কিভাবে করে এলো, এটা আহ, আলোচনা করার আগে এরকম করে আমরা পৃথিবীতে কিভাবে করে ভাষাটা এলো সেটারও কিছু কথা বলতে হবে। যেমন পৃথিবীতে কিন্তু প্রথম ভাষা নিয়ে গবেষণা করে মিশরীয়রা। তো এই গবেষণার কিছু কথা আমরা এখানে প্রথমেই আমরা ভূমিকার মধ্যে তুলে ধরতে পারি। মিশরীয়দের ছাড়া অন্য কোনো যদি ভাষা নিয়ে গবেষণা থাকে, কেউ যদি গবেষণা করে থাকে, সেই গবেষণা নিয়েও আমরা আলোচনা করতে পারি। এরপরে আমরা আস্তে আস্তে বাংলা ভাষার দিকে আগাবো। আর মানুষ কিন্তু প্রথমেই কথা বলা কিন্তু শুরু করে না। তারা প্রথমে কিন্তু আকার, ইঙ্গিত, হ্যাঁ, ইশারা, এরকম বিভিন্ন মাধ্যমে তারা কথা বলার জন্য চেষ্টা করে। এবং আস্তে আস্তে এই যে আজকের যে রূপ, হ্যাঁ, প্রতিনিয়ত এই রূপটা বদলে যাচ্ছে। কমিউনিকেশন কিন্তু আমরা জানি যে প্রতিনিয়তই পরিবর্তন। আজকে যেরকম করে আমরা কমিউনিকেট করতেছি, কালকে কিন্তু সেটা আরো অন্যরকম ভাবে আসছে। যেমন আম দেখো আমরা যেমন আমি তোমাদের আগে ক্লাস নিয়েছি কি ক্লাসরুমের মধ্যে। আজকে আমরা এই অনলাইনে আমরা ক্লাস নিচ্ছি। তো এটা এই যে কমিউনিকেশনের যে ইয়াটা, এটা কিন্তু প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। তো আমরা আমাদের প্রথম যে টপিকসটা সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় মূল ভাষা থেকে বাংলা ভাষাটার ক্রমধারা। এটা কিভাবে করে আসছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই প্রশ্নটা আলোচনা করতে হলে আমি আগে বলছি যে পৃথিবীতে ভাষা কিভাবে করে এলো সেটা আলোচনা করে তারপরে আমাদের এই মূলত এটার মধ্যে যাইতে হবে। আর ইন্দো ইউরোপীয় ভাষা এটা আলোচনা করার জন্য আমাদের একটা ছক তৈরি করতে হবে, যে ছকের মাধ্যমে আমরা এই পুরা বিষয়টা তুলে ধরবো। তো আমি এখন তোমাদের এই ছকটা একটু দেখাবো যে কিভাবে করে এই ছকটা এলো। আশা করি লেখাটা দেখা যাচ্ছে। লেখা দেখা না গেলে অসুবিধা নেই, আমি মুখে মুখে বলে যাবো। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে প্রথমে হচ্ছে ইন্দো ইউরোপীয়। হ্যাঁ, ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী, এটা হচ্ছে একটা ভাষা ভাষা গোষ্ঠী যাদের যাদের কাছ থেকে এই আহ, কেতম বা কেন্তম, কোনো কোনো বইতে কেন্তম আছে, এবং আরেকটা গোষ্ঠীর নাম হচ্ছে শতম। এই দুইটা শাখার সৃষ্টি হয়। হ্যাঁ, তো আমাদের এই এই কেন্তম বা কেত্তম যে শাখাটা, এটা থেকে মূলত এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা ইউরোপীয় যেটা, এই ইউরোপীয় অনেক ভাষা ভাষা গোষ্ঠীর উৎপত্তি লাভ করেছে। এবং এই শতম থেকে মূলত আমাদের বাংলা ভাষাটার উৎপত্তি হয়েছে। হ্যাঁ, তো এই শতম থেকে কিভাবে করে এলো সেটা আমরা দেখি। শতম থেকে ইন্দো ইরানীয়, হ্যাঁ, শতম থেকে ইন্দো ইরানীয় একটা ভাষা ভাষা গোষ্ঠীর উৎপত্তি লাভ করে। তো এই ইন্দো ইরানীয় থেকে আরেকটা ভাষা গোষ্ঠী যেটা, সেটা হচ্ছে
প্রাচীন ভারতীয় আর্য ভাষা। হ্যাঁ, ইন্দো ইরানীয় থেকে যে পরবর্তী যে ভাষা গোষ্ঠীটা সেটার নাম হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর্য, হ্যাঁ, এই আর্যদের কাছ থেকে আসছে যেটা, হ্যাঁ, এর পরের যে স্টেপটা সেটা হচ্ছে এই আর্যদের কাছ থেকে আসে হচ্ছে বৈদিক ভাষা। বৈদিক ভাষা। তো বৈদিক ভাষাটা হচ্ছে মূলত এই আর্যদের কাছ থেকে আসছে। হ্যাঁ, ওরা যখন আসে, তো আসার সময় ওরা একটা হাতে করে একটা বই নিয়ে আসে। সেই বইটার নাম আমরা নিশ্চয়ই জানি। সেটার নাম হচ্ছে বেদ গ্রন্থ। হ্যাঁ, এই বেদ গ্রন্থ সম্পর্কে অনেকেরই ধারণা আছে। সেই বেদ থেকে মূলত বৈদিক ভাষার সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এই বৈদিক ভাষা থেকে আমরা একটু এদিকে লিখছি বৈদিক বৈদিক ভাষা। হ্যাঁ, বৈদিক ভাষা থেকে দুইটা ভাষার উৎপত্তি হয়। একটা হচ্ছে সংস্কৃত, আর একটা হচ্ছে প্রাকৃত। আমরা ছোটবেলায় অনেকেই পড়ে আসছি বা অনেকের ধারণা এরকম যে এই সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষাটার উৎপত্তি। হ্যাঁ, এবং আমাদের অনার্স প্রথম বর্ষে এরকম একটা প্রশ্ন আসে যে প্রশ্নটা এরকম যে সংস্কৃত কি বাংলার দুহিতা, এরকম করে একটা প্রশ্ন আসে। সেই প্রশ্নটার কিন্তু আমাদের উত্তর দিতে হয়। তো সংস্কৃত থেকে কিন্তু মূলত আমাদের বাংলা ভাষাটা আসে নাই। হ্যাঁ, সংস্কৃত অর্থ মূলত সংস্কৃত অর্থ হচ্ছে সংস্কার। হ্যাঁ, সংস্কার করা হয়েছে যে ভাষাটা। এটা এটা এই সংস্কৃতটা মূলত হচ্ছে লিখার ভাষা। হ্যাঁ, এটা কিন্তু বলার না। বলা হতো মূলত এই প্রাকৃত ভাষায়। প্রাকৃত ভাষার মধ্যে দিয়ে আমরা বলতাম, কথা মুখে মুখে বলতাম। কিন্তু এই সংস্কৃতটা মূলত হচ্ছে লিখার ভাষা ছিল। এটা থেকে কিন্তু আমাদের বাংলা ভাষা আসে নাই। তো প্রাকৃত ভাষা যেটা, এই প্রাকৃত ভাষাটা দুইটা ভাগ। একটা হচ্ছে গৌড়ীয়, আর একটা হচ্ছে মাগধী। হ্যাঁ, তো এই গৌড়ীয় থেকে হচ্ছে বঙ্গ কামরূপী, বঙ্গ কামরূপী, বঙ্গ কামরূপী থেকে বাংলা। এই হচ্ছে আমাদের পুরা যে ছকটা, সেই ছকটা আমি এখানে এঁকে দিলাম আমাদের বোর্ডে। তো এটা আসলে আমার মনে হচ্ছে হয়তো বা ভালো করে বোঝা যাচ্ছে না, এই জন্য আমি আবারও এটা একটু বলে দিচ্ছি। তো প্রথমে হচ্ছে একবারে আমরা যদি এরকম করে শুরু করি যে ইন্দো ইউরোপীয়, হ্যাঁ, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে দুইটা শাখার উৎপত্তি হয়। একটা হচ্ছে কেত্তম, আর একটা হচ্ছে শতম। শতম থেকে হচ্ছে ইন্দো ইরানীয় ভাষাগোষ্ঠী, ইন্দো ইরানীয় ভাষাগোষ্ঠী থেকে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বৈদিক ভাষা। হ্যাঁ, বৈদিক ভাষা, বৈদিক ভাষা থেকে সংস্কৃত এবং প্রাকৃত, এই দুইটা ভাষাগোষ্ঠীর উৎপত্তি হলো। হ্যাঁ, প্রাকৃত থেকে গৌড়ীয় এবং মাগধী, এবং গৌড়ীয় থেকে বঙ্গ কামরূপী, বঙ্গ কামরূপী থেকে বাংলা। হ্যাঁ, এটা আমরা এরকম করে এটা এই ছকটা মনে রাখতে পারি। তো এখানে এই একটু আমাদের মতভেদ আছে এখানে, সেই জিনিসটা একটু বলে রাখি যে এটা এই গৌড়ীয় এবং মাগধী, হ্যাঁ, এই দুইটা বিষয়, এই দুইটা স্টেপ নিয়ে, এটা নিয়ে আমাদের কিছু মতভেদ আছে। যেমন এই গৌড়ীয়টা, এটা হচ্ছে ভাষা বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, উনি মতবাদ দেন এটা যে গৌড়ীয় থেকে আমাদের বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। আর মাগধী থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে এটা বলেন হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, জর্জ আব্রাহাম গিয়ারসন এবং সুকুমার সেন সহ আর অনেক ভাষা বিজ্ঞানী। তো তারা মূলত কলকাতায় বা পশ্চিমবঙ্গে যে বাংলা ভাষাভাষী যারা আছে, তারা কিন্তু মনে করে এবং তারা এটাই তাদের কাছে এটা স্বীকৃত যে মাগধী থেকে বাংলা ভাষাটা আসছে। কিন্তু আমাদের এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, উনি কিন্তু মনে করেন গৌড়ীয় থেকে বাংলা ভাষাটা আসছে। এবং বাঙালি আমরা পূর্ববঙ্গের যারা এবং দেশি বাঙালি যারা, তারা কিন্তু আমরা সবাই এটা এটা মানে সর্বজন স্বীকৃত যে গৌড়ীয় থেকে মূলত আমাদের বাংলা ভাষাটার উৎপত্তি। এটা এটা আমরা মনে করি। তো এখানে এটা নিয়েও কিন্তু আমাদের একটা পরীক্ষা প্রশ্ন আসে যে বাংলা ভাষার উৎপত্তি নিয়ে যে মতভেদ আছে সেটা নিয়ে তুমি আলোচনা করো, মানে পণ্ডিতদের মতবাদগুলি আলোচনা করো এবং কে কোন কারণে আহ, 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 এই যে যে আলাদা আলাদা মতবাদ দিচ্ছেন, এইটার কারণগুলি ব্যাখ্যা করো। তো আমি এখানে একটু অল্প করে এখানে একটু কিছু কথা বলে দিই যাতে আমাদের এটা একটু বুঝতে সুবিধা হয়। এটা এই যে এটা যদি আমরা ভারতীয় উপমহাদেশ ধরি, এর মধ্যে কিন্তু এরকম ছোট ছোট অনেক প্রদেশ আছে। যেমন এটাকে যদি আমরা ধরি বঙ্গ, বাংলাদেশ ধরলাম। হ্যাঁ, এটাকে আমরা ধরলাম হচ্ছে কি কলকাতা, হ্যাঁ, এরকম আরো তো অনেক প্রদেশ আছে এখানে। তো এই যে যে এটাকে আমরা যদি ধরি, এটাকে আমরা ধরলাম গৌড়। আমরা নিশ্চয়ই জানি গৌড় একটা জায়গার নাম। হ্যাঁ, একটা জায়গার নাম। আর এটাকে আমরা যদি ধরি এরকম করে মগধ,
মগধ, এটাকে আমরা ধরলাম, এই জায়গাটাকে আমরা ধরলাম মগধ, এবং এই জায়গাটাকে ধরলাম আমরা গৌড়। তো মগধে যারা থাকে তারা হচ্ছে এই মাগধী ভাষায় কথা বলে, হ্যাঁ। আর হচ্ছে গৌড়ে যারা বসবাস করে তারা হচ্ছে গৌড়ীয় ভাষায় কথা বলে। এইটা নিয়ে হচ্ছে তাদের দুইজনের মধ্যে মতভেদ রয়েছে। এটা এটা এক একজন কিন্তু এক এক রকম করে বৈশিষ্ট্যগুলি আলোচনা করছে। তবে আমরা এখানে এটা আমরা মনে রাখবো যে এখানে গৌড়ীয় থেকেই মূলত বাংলা ভাষাটার উৎপত্তি। হ্যাঁ, এই 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 জায়গায় আমরা এরকম করে মনে রাখবো এটা কথাটা। আর এখানে এরকম করে একটা প্রশ্ন আসতে পারে যে কুইজ প্রশ্নগুলি এরকম করে আসে যে বাংলা ভাষাটার আদি উৎস কি, হ্যাঁ, আদি উৎসর কি, উৎপত্তিটা কোন জায়গা থেকে, তখন কিন্তু আমাদের এই ইন্দো ইউরোপীয়টা বলতে হবে। আবার যদি বলে ইন্দো ইউরোপীয়র কোন শাখা থেকে বাংলা বাংলা ভাষাটার উৎপত্তি হয়েছে, তাহলে কিন্তু আমাদের বলতে হবে এই শতম শাখা থেকে। হ্যাঁ, এরকম করে আরো বলতে পারে, এরকম গৌড়ীয় মাগধীয় বলতে পারে। হ্যাঁ, এরকম এখান থেকেও কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে, তখন আমাদের বলতে হবে গৌড়ীয় ভাষা থেকে মূলত বাংলা ভাষাটা এসেছে। এরকম করে আমাদের এই চারটা আমরা মনে রাখলে আমাদের অনেক কাজে লাগবে আশা করি আমি। তো এই আর আমাদের বইয়ের মধ্যে কিন্তু বিভিন্ন বইয়ের মধ্যে কিন্তু এটা নিয়ে আলোচনা করা হয়েছে, এবং অনেক বড় পরিসরে এই ছকটা আঁকা আছে। তো আমি আমার কাছে মনে হয় পরীক্ষার মধ্যে কিন্তু সময় খুবই কম, এবং এই প্রশ্ন, এই বড় প্রশ্ন যেগুলা, বড় প্রশ্নে কিন্তু 10 নাম্বার থাকে। তো 10 নাম্বারের জন্য আমাদের সময় খুবই সংক্ষিপ্ত থাকে। এই জন্য অত বড় করে লিখতে গেলে আমরা পরীক্ষার সময় আসলে সময় পেয়ে উঠি না। তো আমার কাছে মনে হয় আমি যেরকম করে ছকটা দেখাইলাম এটা খুবই সহজ, এবং এই ছক এরকম করে ছকটা আঁকলে আশা করি তোমাদের যে প্রত্যাশা, যে নাম্বার পাওয়ার যে প্রত্যাশা, আশা করি এটা পূরণ হবে। আর এই ছকটাও যদি তোমরা না মনে রাখতে পারো, আমি আরো সংক্ষিপ্ত করে তোমাদের কয়েকটা এখান থেকে কয়েকটা শব্দের প্রথম অক্ষর দিয়ে দিচ্ছি, যে অক্ষরটা দিয়েও তোমরা চাইলে এটা মনে রাখতে পারো এই পুরো ছকটা। যেমন দেখো, আমরা প্রথমে বলতেছি কি বাংলা ভাষাটার আদি উৎস কি, ইন্দো ইউরোপীয় না? তো এই ইন্দো ইউরোপীয় প্রথমে আমরা এই রস্যইটা নিলাম, হ্যাঁ, রস্যই। তারপরে ইন্দো ইউরোপীয় পরে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, শতম। শতম, তাহলে এখানে রস্যের পরে এখানে একটা তালিবস্য নিলাম, তাহলে কি হলো, ইস। এই শব্দটা দ্বারা তাহলে ইস দিয়ে কি হলো, ইতে হচ্ছে ইন্দো ইউরোপীয়, তালিবস্য দিয়ে হচ্ছে কি শতম। এরপরে দেখো এই ইসের পরে কি আসবে, ইসের পরে আসছে হচ্ছে কি ইন্দো ইরানীয়। ইন্দো ইরানীয়র হচ্ছে রস্যইটা নিলাম। এরপরে ইন্দো ইরানীয়র পরে আসে কি প্রাচীন ভারতীয়। হ্যাঁ, তাহলে এই প্রাচীন ভারতীয় আর্য ভাষা। তো এখানে এখানে আমি নিলাম হচ্ছে ভয়কার ভা। ভয়কার ভাতে কি হবে, ভারতীয়। হ্যাঁ, ভারতীয় আর্য ভাষা যেটা, এটা আমরা, তাহলে ইস, ইস দিয়ে কি হলো ইন্দো ইউরোপীয় শতম। আর হচ্ছে ইভা দিয়ে কি হলো ইন্দো ইরানীয় ভারতীয় আর্য ভাষা। ঠিক আছে, এরপরে স্টেপে আমরা যাচ্ছি। এরপরে হচ্ছে আমাদের আসছে কি বৈদিক ভাষা। বৈদিকের আমরা ব ঐকারটা নিলাম, বৈদিক। এরপরে বৈদিকের পরে আসছে কি সংস্কৃত, প্রাকৃত। তাহলে সংস্কৃতর আমরা দন্তেশ্বরটা নিলাম, এবং প্রাকৃতর পয়রফলা আকারটা নিলাম। তাহলে কি হলো বই সপরা, বই সপরা। হ্যাঁ, বৈদিক, সংস্কৃত, প্রাকৃত। এরপরে এরপরে আসলো কি, এরপরে আসছে হচ্ছে প্রাকৃতের পরে আসছে কি গৌড়ীয় মাগধী। তাহলে এখানে দেখো আমরা ময়কারে মা, গকারে গো, হ্যাঁ, মাগো। তো এরপরে আমরা নিলাম কি মাগো। মাগোতে কি হলো, মাতে হচ্ছে মাগধী, গতে হচ্ছে গৌড়, মাগো। এরপরে আমাদের কি আসছে, এরপরে আসছে হচ্ছে বঙ্গ কামরূপী বাংলা। তাহলে এখানে আমরা কি দিতে পারি, ব, আর হচ্ছে ব বা। তাহলে লাস্টে আমাদের কি আসছে ব বা। তাহলে ব বাতে কি হলো, বতে বঙ্গ, বয়াকারে বাতে হচ্ছে বাংলা। তো এই এই জিনিসগুলো আমরা এখানে পেলাম। তো এই যে এই এই ছোট্ট একটু এই এই ছকটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের এই পুরো বিষয়টাই আমরা খুব সহজেই আমরা মনে রাখতে পারবো। তাহলে এটা কি দাঁড়ালো, আমি আবার একটু তোমাদের রিমাইন্ড করে দিই। ইস, ইসে কি হলো, রস্যইতে ইন্দো ইউরোপীয়, শতে হচ্ছে শতম। হ্যাঁ, ইন্দো ইউরোপীয় শতম। এরপরে আসছে কি ইভা, রস্যইতে হচ্ছে ইন্দো ইরানীয়, ভয়কারে ভাতে হচ্ছে ভারতীয়, ইন্দো ইরানীয় ভারতীয়। এরপরে আসছে কি বই সপরা, বই সপরা, বই ব ওইকারে হচ্ছে কি হবে বৈদিক ভাষা। এরপরে শতে সংস্কৃত, এরপরে পয়রফলা আকারে হচ্ছে প্রাকৃত। এরপরে আসছে হচ্ছে মাগো। হ্যাঁ, মাগোতে মাতে হচ্ছে কি হবে মাগধী, গৌতে হচ্ছে কি গৌড়ীয়। এরপরে হচ্ছে ববা, বতে হচ্ছে বঙ্গ, বয়কারে বাতে হচ্ছে কি বাংলা। তাহলে আমরা এরকম করে খুব সহজে এই ছকটা মনে রাখতে পারি। এবং এই প্রশ্নটা, হ্যাঁ, এই আমি শুধুমাত্র আমি বলবো না যে এই শুধুমাত্র এই প্রশ্নের জন্য এটা, আমি বলবো এখানে যতগুলি টপিকস আছে, আমি কিন্তু 5টা টপিকস প্রথমে দেখাইলাম এখানে। এই 5টা টপিকসের মধ্যে আমরা যদি
খেয়াল করি এই ৫টা টপিকস এর মধ্যে পুরা এই ছকটা কিন্তু আমাদের প্রতিটা জায়গায় কাজে লাগতেছে। এই ছকটা যদি মনে রাখতে পারি আমরা পুরা যেই আমাদের বাংলা ভাষার ইতিহাসের যে সিলেবাসটা আছে, এই সিলেবাসের অনেক কিছুই এই ছকের মধ্যে আমি বলব এই ছোট্ট যে ছক এটার মধ্যে কিন্তু এটা আছে। তোমরা যদি এই জিনিসটা যদি মনে রাখতে পারো তাহলে আমি মনে করি তোমরা এটা এই পুরা সিলেবাসটার অনেক কিছু এখানে চলে আসবে। এর মধ্যে চলে আসবে। তো এই ছিল আজকের বিষয়। তো আমাদের অনেক কিছু এখানে আলোচনা করলাম। তারপরেও যদি তোমাদের কোনো এখানে যদি কোনো প্রশ্ন থাকে যে তোমরা বুঝতে পারতেছো না বা অসুবিধা হচ্ছে বুঝতে, এরকম যদি কিছু থেকে থাকে তাহলে আমাকে ভিডিওটির কমেন্টসে যেয়ে আমাকে কমেন্টস করতে পারো। আমি এটার উত্তর দিব আশা করি। আর যদি তোমাদের আরো কোনো বিষয় যদি জানার ইচ্ছা থাকে এবং আজকে যেমন আমি এই টপিকসটা কিন্তু নিজেই বের করেছি। তোমাদের যদি এরকম কোনো থাকে, বিষয় থাকে যে তোমাদের এই বিষয়টা জানতে অসুবিধা আছে বা এরকম কিছু আছে, সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টস করে বলতে পারো যে স্যার আপনি আমাদের আগামী দিন এরকম একটা বিষয় নিয়ে আলোচনা করেন। তাহলে কিন্তু আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এইটা। আর এদিকে যে এই যে আমরা একটু আগে একটা বিষয় নিয়ে আলোচনা করলাম, এই যে গৌড়ীয় মাগধী, হ্যাঁ? এটা এটা এই যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং সুনীতি কুমারের মধ্যে যে একটা মতভেদ রয়েছে, এটার কিন্তু আরো অনেক যুক্তি আছে, হ্যাঁ? অনেক যুক্তি দিয়ে কিন্তু এই জিনিসটা ধরা যায়। যেমন আমরা জানি বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে কি চর্যাপদ। এই চর্যাপদ থেকেও কিন্তু আমরা চাইলে এই দুইজনের মানে মতভেদ যেটা আছে সেটা কিন্তু এই পার্থক্যটা এখানে খুঁজে বের করতে পারি। যেমন আমরা জানি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদ হচ্ছে শুরু হয়েছে কত থেকে? 650 থেকে, তাই না? আর ডক্টর সুনীতি কুমারের মতে হচ্ছে কি 950 থেকে। তো এই যে দুইটা সাল, এই দুইটা সাল কিন্তু আলাদা। হ্যাঁ, এবং আমরা কিন্তু এই 950টা কিন্তু এটা চর্যাপদের কিন্তু এটা খেয়াল করি না। আমরা কিন্তু খেয়াল করি কোনটা? এই 650 থেকেই চর্যাপদ শুরু হয়েছে, তাই না? প্রাচীন যুগটা শুরু হয়েছে। এই যুগের যে নিদর্শনগুলি এটা দিয়েও কিন্তু আমরা এখানে এই যে মতভেদ নিয়ে যে বাংলা ভাষার উদ্ভব নিয়ে যে পার্থক্যটা আছে সেটা আমরা এখানে এরকম করে আলোচনার মধ্যে নিয়ে আসতে পারি। যেমন চর্যাপদ নিয়ে কিন্তু আমাদের পরবর্তীতে আলোচনা থাকবে, যে তোমরা যখন সেকেন্ড ইয়ারে উঠবা তখন তোমাদের চর্যাপদ নিয়ে আলোচনা থাকবে। থার্ড ইয়ারেও আছে, হ্যাঁ, কয়েক জায়গায় যেয়ে তোমরা এরকম বাংলা সাহিত্যের ইতিহাস যখন পড়তে যাবে তখন তোমাদের এরকম যুগ বিভাগ নিয়ে এরকম আলোচনা আসবে। তো চর্যাপদের কিন্তু আমরা অনেক কিছুই আমরা অস্পষ্ট আমাদের কাছে হয়ে যায়, তাই না? যেমন আমরা চর্যাপদের লাইনগুলি যখন পড়তে যাই তখন কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হয়। আসলে কি লিখছে সেটাই আমরা বুঝতে পারি না। এই জন্যে চর্যাপদ যদিও আমাদের প্রথম সাহিত্যের নিদর্শন ধরা হয়, তারপরেও কিন্তু বাংলা ভাষার যে পূর্ণ রূপ যদি আমরা বলি, এরপরে যে শ্রীকৃষ্ণ কীর্তন, ওখানেই কিন্তু আমরা যে এই মূল নিদর্শনটা পাই। যেমন চর্যাপদের একটা লাইন যদি আমি তোমাদের এরকম করে বলি, যেমন কা তরুবর পঞ্চবিডাল চঞ্চল চিত্র পঠব কাল। তো এই যে এই লাইনগুলি কিন্তু আমরা আসলে যখন পড়তে যাই তখন কিন্তু আমরা বুঝতে পারি না। হ্যাঁ, কা 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 বলতে হচ্ছে কি শরীর বুঝায়। হ্যাঁ, তরুবর তো আমরা জানি গাছপালা, গাছ। তারপরে পঞ্চ পঞ্চবিডাল, হ্যাঁ, গাছের হচ্ছে কি ৫টা ডাল। তার মানে আমাদের শরীরের মধ্যে কি পঞ্চ ইন্দ্রিয় আছে। এরকম করে আরো আসলে অনেক মানে আহ, আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই লাইনগুলি আসলে বুঝতে অসুবিধা হয় এবং এটা অনেকেই মনে করেন যে চর্যাপদের ভাষাটা এটা আসলে ওই যে আমরা বলি আলো আঁধারির ভাষা, যে কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না। তো এটা নিয়েও কিন্তু মতভেদ আছে এবং এই যে চর্যাপদের এই লাইনগুলি দিয়ে তোমরা যদি আমি পরের যে প্রশ্নটা নিয়ে বললাম যে বাংলা ভাষার উদ্ভব নিয়ে যে মতভেদ, এই মতভেদটা কিন্তু তোমরা চাইলে আলোচনা করতে পারো। হ্যাঁ, চর্যাপদের লাইনগুলি দিয়ে যে বলতে পারো এরকম করে এই চর্যাপদটা নিয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এরকম করে বলছে, সুনীতি কুমার চট্টোপাধ্যায় এরকম করে বলছে। হ্যাঁ, এরকম করে আমরা এই বাংলা ভাষার উদ্ভব নিয়ে এখানেও এই আলোচনা করতে পারি এই বিষয়টা নিয়ে। তো এই পর্যন্তই আজকে থাক। আর আজকে আমার প্রথম আসলে আমি এই যে ক্লাস নিলাম ক্যামেরার সামনে দাঁড়ায়, আগে কখনো এই অভিজ্ঞতাটা ছিল না। তো যদি আমার কোনো ভুল হয়ে থাকে তোমরা আসলে আমাকে ক্ষমা করে দিবে। আর তোমরা যদি আমাকে আরো উৎসাহ দাও, প্রেরণা দাও, তাহলে আমি আরো নতুন নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।